ঠিক আমি যখন সিটি কলেজে পড়াশোনা করতাম তখন আমি পাশের রুমে রাতে পড়তে বসতাম। দেখতাম আমার বাবা মি চৌধুরী ও মা মিসেস চৌধুরী দুইজন উচ্চস্বরে আওয়াজ করত, ঝগড়া করত। ব্যাপারটা একদিন দুই দিন নয়, মাঝে মধ্যেই এমন হতো। হঠাৎ একদিন আমি বাবাকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, আমি যখন পাশের রুমে পড়তে বসি তখন রাত 10টা-11টা বাজে। তোমরা স্বামী স্ত্রী দুজনেই যখন ঘুমাতে যাও তোমাদের মধ্যে কি হয় যে ঝগড়া বেঁধে ওঠে? বাবা বললেন, রূপা, তোকে এই কথার উত্তরটা এখনই না দেই, পরে একসময় দেবু। আমি বললাম, ঠিক আছে বাবা, অবশ্যই ব্যাপারটা মিটতে হবে। আমাকে নিয়ে এই কথাটা তোমরা আলোচনা করবে গি। বাবা বললেন, ঠিক আছে, আমি কাল অফিস থেকে ফিরে আসি গু। বাবা সরকারি চাকরি করতেন, আর আমার মা খুব বিলাসিতা করতেন। তিনি নিজেও শিক্ষিত মহিলা ছিলেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। একটা মেয়ে যদি নিজে হাতভরা টাকা ইনকাম করে তাহলে স্বামীকে কতটুকু প্রাধান্য দেয় বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো। তারপরে পরের দিন বাবা অফিস থেকে ফিরে বিকেলের সময় আমাকে আলাদাভাবে বসালেন। বললেন, রূপা, কি বলবে মা? ছোট্ট তুই যাকে মা বলে ডাকছিস উনি একটা বাইজা মহিলা। আমার বাবা মাকে কখনো নাতিনের মুখ দেখাতে পারিনি এই জন্মে। তাই তোকে সেই ছোটবেলায় মফিজ মিয়ার কাছ থেকে তুলে এনে আজকে মানুষ করেছি, এত বড় সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছি। তুই আমার জন্মের মেয়ে না রে বাবা। তোকে তুলে এনে নিজের সন্তানের অভাবটা কোনো রকম পূরণ করেছি, কিন্তু তোকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেইনি, তোকে কোনো অভাবই বুঝতে দেইনি। কিন্তু আমি আজ নিজে সুখী না রে মা। তোকে আর কি বলবো? তুই এখন কলেজে পড়াশোনা করিস, যুবতী হয়ে গেছিস। দেখ, পাশের রুমে যখন পড়াশোনা করিস তোর মা প্রতিনিয়তই আমাকে কোনো ভ্যালুই দেয় না। ওই যে একটা শিক্ষিত মেয়ে, তাছাড়া তার বাবা মায়ের টাকা পয়সার অভাব নেই, তার মধ্যে খুব বিলাসিতা। উপরে সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমি যদিও সরকারি চাকরি করি, আমার টাকা আসে তাও থাকে না। সে নিজেও হাতভরা টাকা ইনকাম করে। কিন্তু বাবারে, প্রতিনিয়ত প্রত্যেকটা ছেলেরই বউয়ের শখ আল্লাহর থাকে। তোর মা এই জীবনে আমাকে সেটা খুব কম ইচ্ছা পূরণ করেছে। এখানেই আমার আফসোস। তুই আমার জন্মের মেয়ে না হলেও মেয়ের মতোই। তোকে আর না বলে পারছি না, একটু ব্যাপারটা বুঝে নিস। আমি খুব কষ্টের মধ্যে আছি। আমি বললাম, বাবা, তাহলে তুমি তার কাছে আপত্তি না করে চুপচাপ ঘুমিয়ে পড়লেই তো পারো। তাহলে তো বিষয়টা চুকে যায়। অযথা প্রতিনিয়ত দুজনের এভাবে ঝগড়া বেঁধে ওঠো, এটা আশেপাশের মানুষ জানলে কি ভাববে? বাবার চোখের কোণে আমার এ কথা শুনে যেন হালকা জল এসে গেল। বললেন, মাকে কি বলবো? তোকে আজ নতুন না, কতগুলো বছর যে বউয়ের কি স্বাদ আমি বুঝতে পারি না। আর তাছাড়া তুই জানিস না, আমাকে শুয়ে রেখে আমার পাশে এসে অন্য ছেলের সাথে রাতভর মোবাইলে গল্প করে। জিজ্ঞেস করলে বলে এটা আমার অফিসের কলিগ, অফিসের কাজকর্ম নিয়ে কথা বলে। কি বলবার? আজকাল যে জমানা পড়েছে আমি তো সব বুঝি রে মা। তোর মা যে কি করছে না জানি, কোথায় কোনো কার সাথে পরকিয়া করছে গি। আমি তখন ব্যাপারটা বুঝে ফেললাম। বললাম, বাবা, তুমি চুপ থাকো, আমি দেখছি ব্যাপারটা কি করে দিই। তাছাড়া আজ বাদে কাল আমার বিয়ে দিতে হবে। আমি যুবতী হয়ে উঠছি, দেখতে শুনতেও বেশ সুন্দরী। একটা ভালো ঘরে তোমরা আমাকে বিয়ে দেবে। তোমরা তো বলছো, কিন্তু তোমাদের সংসারে যদি প্রতিনিয়ত এভাবে অশান্তি চড়ে তাহলে আমার ভালো জায়গায় বিয়ে হবে না। বাবা বললেন, তুই চিন্তা করিস না, তোর এই সংসারে সারা জীবনের জায়গা আছে। দেখি তোর মার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমার দায়ের দোষ হয়েছে না রে মা। আমি বললাম, কেন বাবা? মায়ের আবার কি করবা তুমি? এই কথার উত্তর বাবা দিলেন না। বললেন, দেখ না, তারপরে এক যায় দু যায়। ঠিক 1-1.5 মাস পরে মা অন্য একটা ছেলের সাথে ভেগে চলে গেল। মায়ের অফিসে 5 দিন 7 দিন সে আর বাড়িতে ফেরে না। ফোন করলে ফোন সুইচ অফ। বাবা আমাকে বললেন, রূপা, এখন দেখ তোকে যে কথাটা বলেছিলাম, একটু ধৈর্য ধর, অচিরেই দেখতে পাবি। তার মানে রাত জেগে জেগে আমার পাশে বসে আমার বউ যদি তুই অন্য ছেলের সাথে পরকিয়া করে রাতের পর রাত গল্প কাটিয়ে দেয় তাহলে তার জীবনটা কি হতে পারে? যাক, সে আজকে তার পছন্দের ছেলের সাথে ভেগে চলে গেছে গিউ। যা হোক, আমার বাবার মুখে এ কথা শুনে আমার খুব কষ্ট হলো। আহারে বেচারা, খুব কষ্টে আছে। তারপরেও একটা ছেলে মানুষ যদি বউয়ের কাছ থেকে দাম্পত্য জীবনে রাতের পর রাত এভাবে অনাহারে অসুখী থাকে তাহলে ব্যাপারটা কেমন হয় বন্ধুরা? আর আমি একটা যুবতী মেয়ে, তাদের এই ব্যাপারটা মোটেও ভালোভাবে নিচ্ছিলাম না।
অপেক্ষা করলাম 1 মাস। বেচারা গেল তো গেলই, বাবার সংসার থেকে আর ফিরল না। তার ফোনের আজও সুইচ অফ, কালো সুইচ অফ। তারপরে ঠিক 6 মাস পরে তার বাবার বাড়ি থেকে একটা ফোন আসলো। তাদের মেয়েকে পাওয়া গেছে এবং আমার বাবাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। সে নাকি তার অফিসের বসের সাথে বিয়েশাদী করে ফেলছে। বাবা বললেন, আজকে আমার ঘাড় থেকে একটা বড় বোঝা নামল রে মা। রূপা, আমি যেন আজকে মুক্ত। আমি বললাম, কেন বাবা এত খুশি? তোমার ছেলেদের বউ চলে গেলে ছেলেরাও একটু মন ভার করে, কিন্তু তুমি দেখছি একটু ব্যতিক্রম। বললেন, না রে রূপা, আমি কি বলব তোরে, কতগুলো বছর এই বোঝাটা আমি ঘাড় থেকে নামাতে পারছিলাম না। আজ আমি মুক্ত। তাছাড়া আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু এই জীবনে সুখ মিলল না গে। তারপরে আমি বললাম, বাবা, তাহলে একটা ভালো দেখে বিয়েশাদী করে ফেলো। তোমার সেবায়তনের জন্য তো একটা লোক দরকার গু। বাবা বললেন, আবারও কোনোদিন এই সংসারে আমি পরের মেয়েকে নিয়ে আসব না। তুই আছিস, তুই আমার দেখাশোনা করবি। তোকে আর বিয়ের সাথে আমি দেব না, দিলেও অনেক দেরিতে দেবঘু। আমি বললাম, কেন? বললেন, হ্যাঁ, এই জন্যই দেরিতে দেব। তোকে এত বড় করছি, তার প্রতিদান তুই আমার সেবায়ত্ন একটু করবি গে। তখন আমার মুখটা বন্ধ হয়ে গেল। আমি বললাম, ঠিক আছে বাবা, তাই হবে, তুমি যা করো গো। তারপরে বাবার আবার একটু অভ্যাস ছিল। প্রতিনিয়ত অফিস থেকে ফিরে বাবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাবা বিকেলে আবারও বাড়ি থেকে বের হতো। বাড়িতে একদম একা আমি। এ বাড়ির আর কোনো সন্তান নারী কেউ ছিল না। একদম পলাশপুরের একটা বিল্ডিং বাড়ি। মা অন্য কারো সাথে ভেগে চলে গেলেন। আমি একটা যুবতী মেয়ে, ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলো। কিছু করার ছিল না, আমারও তো কপালদশা। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, গরিব চাচা চাচি একটা ফুল বিক্রেতা বানিয়ে দিল। আর এই বাবা সেই ফুল বিক্রেতা থেকে আজকে একটা সুন্দর জীবন দান করলেন। তার অবদানে হয়তো আজকে আমি লেখাপড়া শিখে সুশিক্ষিত হয়েছি, যুবতী হয়েছি, চেহারায় সুন্দরী। সবকিছুই যেন অন্য ছেলেদের প্রাণ ছুঁয়ে যায়, এমনটাই আমাকে দেখতে। তারপরে তিনি প্রতিনিয়ত বাইরে যেতেন। তার আবার একটু বদ অভ্যাস ছিল, ওইসব একটু ছাইপাস, এটা ওটা খাওয়া। বুঝতেই তো পারছো তোমরা। তিনি মাতাল অবস্থায় বাড়ি ফিরতেন, এমনটা প্রতিনিয়ত আমি খেয়াল করতাম। তারপরে যখন তিনি রাত 11টায় বাড়ি ফেরেন, তখন তার সেই সময় সেন্টিমেন্টাল কথাবার্তা দিয়ে খাড়া হয়ে থাকেন। তিনি নিজেও জানেন না কি বলবেন। টিপটিপ বৃষ্টি হচ্ছিল, ঝিমঝিম করছিল। আমি বাবার রুমে মোবাইলটা দেখতে দেখতে একটু অলসভাবে ঘুমিয়ে পড়ছি। বাড়িতে তো আর কেউ নেই। বাবা ওই অবস্থায় এসে শার্টটা আলমারির উপর রেখে আমার পাশে শুয়ে পড়লেন। আমাকে ডাকলেন না, লাইটটাও বন্ধ করে দিলেন। আমি যখন বুঝতে পারলাম যে পাশে একজন শুয়েছে, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বেজেছে। তার মানে আমিও জমজমে বৃষ্টির মধ্যে গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিলাম। আমার গায়ের দিকে আমার হাতটা পড়তে দেখে আমার জামাকাপড় খোলা, গায়ে কিছু নেই। তখন চিন্তা করলাম, হঠাৎ কি ব্যাপার? আমার গায়ে কোনো কিছু নেই। তাছাড়া আমার এ হাল কিভাবে হলো? আমি তো গভীর ঘুমে ছিলাম। খুব পাশেই দেখি বাবা আমাকে জড়িয়ে জড়িয়ে শুয়ে আছেন, নিঝুম ঘুমে পড়ে তিনি ঘুমাচ্ছেন। আমি বাথরুমে গেলাম যে আমার সাথে কি হলো। ওদিকে দেখি একদম ভেজা অবস্থা। বাবারটা অদ্ভুত মনে হলো, না কিছু একটা তো হয়েছে নিজের অজান্তে। তার মানে বাবা মাতাল অবস্থায় বাড়ি ফিরে। ছি, কি হলো এটা? তার তো এই সময় দিকবিদিক জ্ঞান ছিল না, কিন্তু তবুও আমি বুঝতে পারিনি। আমি এতটাই ঘুমিয়ে গিয়েছিলাম, কি সর্বনাশা ঘুম। নিজের উপর খুব রাগ হলো। বাথরুম থেকে পরিষ্কার হয়ে আমি আমার রুমে ফিরলাম। বাবাকে জোরে জোরে ডাক দিলাম, একটু ভাত খেয়ে শুতেন। কখন আসছেন? আমাকে ডাকবেন না? বাবা যেন কোনো রকম নাড়েও না, আবারও ঘুমালো। আমি তাকে গায়ে ধাক্কা দিয়ে আবারও ডাকলাম, তিনি কিছুতেই উঠলেন না। দেখে মনে হলো গভীর ঘুমে ঘুমাচ্ছেন, অথচ আমার এটা কি হলো? তারপরে নিজের গায়ে নিজে টেনে ছিঁড়ে খুব রাগ হচ্ছিল। আমি রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে এলাম। লাইট জ্বালিয়ে 10 মিনিট নানান রকম চিন্তাভাবনা করতে লাগলাম। তিনি মাতাল অবস্থায় বাড়ি ফিরে এটা কি করলেন? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তার মানে কি আমি এতটাই যুবতী হয়ে গেছি যে তিনি এত কিছু করছেন, তবু আমি না? যা হোক, আবারও ঘুমিয়ে পড়লাম। মাথার উপর রাতে এত চিন্তা করে আর কি করব? সকাল হলো। বাবার জন্য রান্না বান্না করে আমি কলেজে যাব ভাবছি, আর বাবা অফিসে যাবেন। বাবাকে আগে খাওয়া দাওয়া করে বের করে দেব। তারপর আমি বাবার সামনে খাবার পরিবেশন করলাম।
বাবা খেতে খেতে বললেন, রূপা, ব্যাপারটা একটু অন্যরকম। একটা কথা বলি, যে মা, তোকে আমি কি বলবো? আমি বললাম, কি বাবা? মানে আমি বাবাকে কিছু বুঝতে দিচ্ছি না। বললেন, প্রতিনিয়ত রাতে 10টায় আমি বাসায় ফিরি। তোর মা থাকলে তার সাথে যে আমার বিহেভটা হতো, আজকে বুঝি এরকম একটা কিছু হয়ে গেল। কিন্তু আমি মারে ওই ঘোরতালে কিছু বুঝতে পারিনি। তুই কি কিছু বুঝিস নে? আমি বললাম, কি বুঝ বাবা? বাবা বললেন, তুই রাতের ব্যাপারটা আসলে ওই সময় দেখ। আমি তখন দিকবিদিক ফেরেশতা থাকি না রে। আমি সব কিছু ভুলে যাই। ক্ষমা করে দিস আমাকে। আমি পর্দা একটা ভুল করে ফেলছি তোর সাথে গু। আমি বললাম, বাবা, যা করছো না করছো, হয়তো তুমি অজ্ঞাতসারে এটা করতে না, কিন্তু প্রতিনিয়ত তুমি এভাবে মায়ের সাথে অশান্তি করো বলে তোর মা আমাকে সারা জীবন যেভাবে জ্বালিয়েছে, তাই আজকে এই পথটা বেছে নিয়েছি। বন্ধুদের সাথে একটু পেটে পড়লে আমার খুব ভালো লাগে। আর এই মুহূর্তে তোর মায়ের সাথে কি হতো আমি বুঝতাম না রে। কি? আমি বললাম, ঠিক আছে গিউ। বললেন, তোর কেমন লেগেছে? আমি মুখটা মাটির দিকে নিচু করে বললাম, যা করেছ ভালোই করেছ। আমি তো গভীর ঘুমে ঘুমিয়েছিলাম বাবা, বুঝতে পারিনি গি। বাবা তখন বললেন, এত ঝড় তুফান তবুও বুঝতে পারিসনি? তার মানে তুই সাবালিকা হয়ে গেছিস মা? আমি হেসে দিয়ে বললাম, হ্যাঁ, মনে করো তাই। বললেন, এইভাবে যদি প্রতিনিয়ত একটু সেবায়ত্ন করতি রে বাবা, তুই আমার তাহলে পরের মেয়েকে আর এই বাড়িতে আনতাম না গু। আমি বললাম, ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও। অফিস থেকে ফিরে এসে দেখা যাবে গু। তারপরে বাবা অফিসে চলে গেলেন। আমি বাবাকে খাইয়ে দিয়ে নিজে খাওয়া দাওয়া করে আমিও কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে আসলাম। বাবা দেখি অফিস থেকে ফিরে নিউ মার্কেটে গিয়ে আমার জন্য তার শখের অনেক গয়নাপাতি, শাড়ি, কসমেটিক্স অনেক কিছু এনেছেন। বাড়িতে এসে বললেন, রূপা, প্রতিদিনের মতো আজকে আমি বন্ধুদের সাথে ওই সব ছাইপাশ খেতে আর যাব না রে। আজকে তোকে নিয়ে আমি ঘরে বসব। কটা কথা আছে তোর সাথে, যদি একটু সময় দিতিস। আমি বললাম, হ্যাঁ, সেই ছোটবেলায় আমাকে কুড়িয়ে এনে মানুষ করেছ, সুন্দর একটা জীবন দান করেছ। এখন তুমি যা খুশি তা করবে। আমি কি তোমার কথার অবাধ্য হতে পারি? তুমিই তো আমার মনিব ঘু। যেন কথাটা তিনি অন্যভাবে নিলেন। বললেন, তুই কি রাগ করে বলছিস? আমি বললাম, না বাবা, একদম না। বল, কি বলবে? বললেন, ব্যাগটা হাতে নিয়ে দেখ, ওর মধ্যে কি আছে। আজকে সুন্দর করে একদম বিয়ের পিঁড়িতে একটা মেয়ে যেভাবে সেজেগুজে বসে, এভাবে সেজেগুজে করে একটু দেখাবি রে মা। মনটা শান্ত হতো যদি এভাবে তোকে দেখতে পেতাম গু। আমি তার কথা, তার রহস্যময় সব চাওয়া বুঝতে পারিনি। ব্যাগ খুলতেই দেখি আমার জন্য সোনার নেকলেস, সোনার আংটি আর কত কসমেটিক্স, মার্বেলের দরজার ছাড়ি। আমি মার্বেলের দরজার ছাড়িটা হাতে করে বাবাকে প্রশ্ন করলাম, বাবা, আমার জন্য এই মার্বেলের দরজার ছাড়ি আনছো কেন? এটাতে আবার কি ইচ্ছে তোমার পূরণ হবে? বললেন, বাবারে, তোর মা যখন নতুন বউ হয়ে আমাদের বাড়িতে আসছিল সেই সবের কথা বলছি। তখন ঝকচকে করে তোর মাকে মার্বেলের দরজার ছাড়ি কিনে এনে আমি পরাতাম। কেন জানিস? আমি জিজ্ঞেস করলাম, কেন বাবা? বললেন, তোর মায়ের গর্তনাভিলটা এই মার্বেলের দরজার ছাড়ি পরলে মৃদু দেখা যেত। আর এরকম দেখতে আমার ভীষণ আনন্দ হয় রে, খুব ইচ্ছে করে। তোর বেলায়ও ঠিক তাই। তখন মনে হচ্ছিল যেন এটা স্বয়ং একজন সত্যিকার মানুষের ছোঁয়া পেলাম। এ জীবনে প্রথম গা ছমছম করছিল, কেমন যেন শিহরণে পায়ের তলা থেকে মাটিটাই সরে যাচ্ছিল। ভীষণ ভালো লাগছিল। সময়টা অদ্ভুত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এভাবে আর কতদিন বুকে আলেরে রাখবে? আমি এখন যুবতী হয়ে গেছি। আজ না হয় কাল তো তোমাকে বিয়ে দিতে হবে। আমি পরের বাড়ি চলে গেলে তোমাকে কে দেখাশোনা করবে? শুনি তাই বলি, আমি থাকতে থাকতে একটা বিয়েশাদী করে ফেলি। এই যে সব শোখাল্লাহ যা কিছু দেখতে মন চায়, তুমি তাকে সাজিয়ে গুজিয়ে দেখবে গু। তিনি কিছুতেই রাজি না হয়ে বললেন, তোকে কোনোদিনও আমি বিয়ে হতে দেব না রে, তুই আমারই সংসার করবি গে। আমি হঠাৎ চমকে গেলাম তার কথায়। বললাম, প্রভু, সেটা আবার কেমন বাবা? আমাকে তো তুমি মেয়ের মতো করেই লালন পালন করেছ। হ্যাঁ, হতে পারে তুমি আমাকে জন্ম দাওনি, রাস্তা থেকে কুড়িয়ে এনেছ, বুঝলাম। তাই বলে কিভাবে আমি কোনো সম্পর্কে তোমার সংসারে থাকব? তাছাড়া তুমি যেভাবে আচরণ করছো, এভাবে তো আসলে হয় না গি। তখন উনি বললেন, হ্যাঁ, তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তোকে আমি জন্ম দেইনি। তুই আসলে আমার সম্পর্কের কেউই না।
চাইলে তোর সাথে আমি বিয়েশাদি করে এই জীবনটা পার করে দিতে পারি রে। যদি তুই রাজি থাকিস, অমত করিস না রে বাবা, রাজি হয়ে যাগু। তার কথায় আমি একটু বিস্মিত হলাম, একটু চিন্তায় পড়ে গেলাম। আসলে তিনি এই মুহূর্তে যে কথাটা বললেন, তিনি আমাকে জন্ম দেননি, আমি তার রক্তের সম্পর্কে কেউই না। তার মানে তার সাথে শরীয়ত মতে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যেতেই পারে। এটা ভেবে চুপ করে থাকলাম। তাকে জিজ্ঞেস করলাম, তাহলে তোমার চাকরি? তুমি অবসরে তোমার রিটায়ারমেন্টের পেনশনের টাকা গু? বললেন, সব তোর নামে আসবে। তুমি সারা জীবন এই পেনশনের টাকা পাবে। আর তোমাকেও আমি একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারতাম। কিন্তু বল, তুমি রাজি কিনা? আমি বললাম, ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তারপরে আমাকে বললেন, আজকে আমি তোমাকে নিয়ে একটু মাস্তি করতে চাই, তোমার সেবা পেতে চাই। রূপা, তুমি না করো না ঘি? আমি তার কথায় না করে মাথা নেড়ে ঠিক আছে বললাম। তারপরে খাওয়া দাওয়া সেরে তার রুমে আমি গিয়ে বসলাম। তিনি উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিলেন। আমি বললাম, আমাদের গেটের ওই বাড়ি, এ বাড়িতে রাতে কেন দিনেও একটা অন্য মানুষ আসে না বাবা? তুমি এভাবে দরজা লাগাচ্ছ কেন? বললেন, তোর এই সুন্দরী মায়াবতী মুখখানা দেখব আমি। তোর মাথাভর্তি কালো কোকড়ানো কালো কেশ, কোমরটাস্টসে দুটো ঠোঁট, অরিনি টানা টানা দুটো চোখ, আর তোর পায়ের থেকে মাথা পর্যন্ত সব কিছু মেয়ের যুগলে আমার প্রাণটা ছুঁয়ে যায়। তোকে দেখলে, তোর মতো মেয়ের সেবা পেলে আমার জীবনটা ধন্য রে। বাকি জীবনটা মনে হয় আমি খুব সুখেই কাটাতে পারবো। কারণ যে মহিলাটা আমার বাড়ি থেকে আমাকে ছেড়ে চলে গেল, অর্থাৎ তোর মা, সে এক যুগের মধ্যেও কখনো আমাকে জীবনে সুখী করতে পারেনি। সে আমার কথার অবাধ্য হয়ে চলত, আমার মধ্যে বড় কষ্টের পাহাড় তৈরি হয়ে গেছে। সেটাকে তুই, রূপা, তিলে তিলে ক্ষয় করে দিবি? তোর ভালোবাসা দিয়ে পারবি? আমি বললাম, অবশ্যই পারব। হঠাৎ করে তিনি ঝাপটে আবেগের বসে আমাকে বুকে টেনে জোরে জড়িয়ে ধরে ভীষণভাবে ঠোঁট খেতে লাগলেন, আদর করতে লাগলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। এক পর্যায়ে লাইটটা নিভিয়ে দিয়ে সেদিন আমার সোহাগদানে পড়লা পাকটা আধা গুন্ডা। তিনি যে কি করলেন, বন্ধুরা বুঝতেই তো পারছ। পরে দেখে আমার মুখটা কেমন ঘরমাত্র লাল হয়ে গেছে, চুলগুলো কেমন এলোমেলো। আমি আমার রুমে গিয়ে মুচকি হাসি দিয়ে আয়নার সামনে মুখখানা দেখে খুব আনন্দ হলো। ভাবছিলাম, এই বয়সে উনি এত সুন্দর, তার সব কিছু, মানে বেশ ভালোই তো। যেটা ভাবছিলাম সেটা না, একে দিয়ে বাকি জীবনটা পার করে দেওয়াই যেতে পারে। তাছাড়া উনার পেনশনের টাকায় আমার বাকি জীবন খুব ভালোভাবে চলে যাবে। এই বাড়িসয় সম্পত্তি সব কিছুর মালিক আমি। তাছাড়া উনার সাথে আমার খুব অচিরেই বিয়েশাদী হবে। মনে মনে একটু কৌতূহল ছিল, এই ৫৫-৫৬ বছরের বৃদ্ধ মানুষ তার জীবনে আর কি বা দিতে পারবে? কিন্তু আমার ধারণাটা একদম ভুল। তিনি আমাকে যথেষ্টভাবে চালিয়ে নিতে পারবেন বাকি জীবনটা। এটা ভেবে তার সাথে পরের শুক্রবারে আমি কাজী অফিস থেকে কোর্ট ম্যারেজ করে একদম সংসার করতে লাগলাম। ১ বছর যেতে না যেতেই তিনি আমাকে গর্ভবতী বানিয়ে দিলেন। আমি সন্তানের মা হতে যাচ্ছি, খুব আনন্দ হলো। সন্তান প্রসব করলাম, একটা মেয়ে সন্তান হলো। মেয়েটাকে আদরত্ন করে মানুষ করতে লাগলাম। আর তিনি আমাকে দাম্পত্য জীবনে তার জীবনের যে অভাবটা ছিল তার বউয়ের কাছ থেকে, তা প্রতিনিয়ত রাতে আমার কাছ থেকে গোসল করে নিতেন। দাম্পত্য জীবনে তিনি নিজেও সুখী হলেন এবং আমাকেও সুখী করলেন। সেই ছোটবেলার ফুল বিক্রেতা আজকে জীবনে কোনো পর্যায়ে এসে কার সাথে কি হয়ে গেল, সবই পোড়ালিখন। এইভাবে তার সাথে সংসার করতে করতে ৩ বছরের মাথায় আরেকটা সন্তান হল। 2টা সন্তানের মা হয়েও যেন আমার শরীর দিন দিন আরও বাড়তে লাগল। আর তিনি আমাকে দেখে ক্রমেই মুগ্ধ হয়ে গেলেন। আমাকে যথেষ্ট ভালোবাসতেন। অফিস থেকে ফিরেই তিনি জড়িয়ে ধরে আগে 10 মিনিট আমাকে আদর করতেন, তারপরে হাত থেকে ব্যাগটা নামিয়ে ফ্রেশ হলে আমি তাকে খেতে দিতাম। এভাবে প্রতিনিয়ত ভালোবাসা চলতে লাগলো তার সাথে আমাদের জন্য মহা সুখের সংসার। আর তার জীবনের সব কষ্ট আমি ভালোবাসা দিয়ে দূর করে দিলাম। আমিও যেমন হৃষ্টপুষ্ট ও গলভরা ছিলাম, তার জীবনে তাকে যেন জীবন যৌবন এবং আমার মনের ভালোবাসা দিয়ে খুশি করতে পেরেছি। আর এ জীবনে বিয়ের পরে মনে হলো, সেই ফুল বিক্রেতা থেকে আজকে তিনি আমাকে যে জীবনটা দান করেছিলেন, তার কিছুটা ঋণ হয়তো আমি পরিশোধ করতে পেরেছি। তাকে এখন এই আদর্শে বায়ত্ন দিয়ে, তবে অবৈধ না বৈধভাবে, স্ত্রী হিসেবে দাম্পত্য জীবনে সুখী করতে পেরেছি। তারপরে বন্ধুরা, তার সাথে আমার সুখেই খুব দিন কাটতে লাগলো। তো আমার জীবনে সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে গরিব চাচা চাচি আমাকে ফুল বিক্রেতা বানিয়ে দিল। ফুল বিক্রেতা থেকে আজকে সাহেব বেড়াতে গিয়ে আমাকে নিয়ে তিনি যে জীবনটা দান করলেন, আবার শেষ পর্যায়ে তারই জীবনসঙ্গিনী করলেন।
এটা একটা চমৎকার ব্যাপার। এই গল্পটা মনের মধ্যে অনেক দিন চাপা রেখেছিলাম বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের গল্পটা শুনে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের মানুষটাকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ততক্ষণে সবাই অপেক্ষা থাকবে, ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। আজ এ পর্যন্তই, টাটা।